অমিত শাহ আজকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখে নেব। ममता के गुंडे भी सुन ले, घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন। जो ये गुंडा लोगों को देखते हैं ना, एक ही दिन में वो लोग पताल का अंदर चला जाएगा। তাপমাত্রার পারদ 40 ছুঁই ছুঁই আর ভোটমুখী পশ্চিমবঙ্গে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। मैं आज कहकर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। আক্রমণ পাল্টা আক্রমণে পিছিয়ে নেই কেউ। প্রথম দফায় এমনি গণতান্ত্রিকভাবে মানুষ মাথা কাঁধ ঘাড় ভেঙে দেবে। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেবো। আপনারা লিখে রাখুন, এবারে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে করছে করছে। আমি সব জায়গায় বলি 16তে 3, 21-এ 77, এবারে 177। এরই মধ্যে আবার অনুব্রত মণ্ডলের গলায় পুরনো সুর। এবার তার নিশানায় কাশ্মীর থেকে ভোট উপলক্ষে এরাজ্যে আসা বিশেষ গাড়ি মার্কসম্যান। সাজোয়া গাড়ি আসুক আর যাই আসুক, নিশ্চয়ই ইন্ডিয়া আমেরিকা যুদ্ধ লাগে না। এটা বেশি বাড়াবাড়ি করলে সাজোয়া গাড়ি গাড়ি সব। প্রস্তুত ভোটাররা, তৈরি দলগুলি, রেডি কেন্দ্রীয় বাহিনী। এবার দেখার ভোট কেমন হয়। সৌমেন চক্রবর্তী, হংসরাজ সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জানতো আমি আর্কাইভে দেখছিলাম যে প্রত্যেক নির্বাচনে আমাদের শো করতে হয় কেন, যে হেড স্পিচ নিয়ে। এবং খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের সবসময় এই অভিযোগ থাকে যে প্রভাবশালী হলে হেড স্পিচের বাইরে সেই নেতা বা নেত্রী চলে যান, তার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 2 থাকে যে ভোট মিটে গেল, যে যতই কুৎসিত এবং বিপজ্জনক কথা বলুন না কেন, কোনো ব্যবস্থা তারপরে ইসি নেয় না। এবারে তো হেড স্পিচ নিয়ে কার্যত কোনো অ্যাকশনই দেখা যাচ্ছে না। সুমন, আমি তোমাকে বলবো এই জনসভাগুলোর দিকে আমি তাকিয়ে থাকি এবং আমি শুনি, এবং এত উস্কানিমূলক কথাবার্তা বিশেষত শাসক দলের কাছ থেকে আমরা শুনছি যা আমরা অতীতে কোনোবার শুনিনি। এবং ইসির এটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি ব্যবস্থাই নিলাম না, যার ফলে পক্ষপাতের অভিযোগও উঠলো না। কি অভিযোগ ওঠে যে এরটায় ব্যবস্থা নিচ্ছে, ওরটায় নিচ্ছে না। এবারে আমি কোনোটাই ব্যবস্থা নিচ্ছি না। ইলেকশন কমিশন এবার এসআইআর নিয়ে এবং মামলা মোকদ্দমা নিয়ে এত ব্যস্ত, সম্ভবত তারা এই লেকচারগুলো শুনছেই না। না হলে একের পর এক এত উস্কানিমূলক মন্তব্য যা আমি অতীতে কোনোবার শুনিনি। শুধু তাই নয়, এবার একটা রাজনৈতিক দেউলিয়াপনা দেখছি। মাছ বাঙালি খাবে কি খাবে না, মাংস বাঙালি খাবে কি খাবে না, এগুলো তো কোনো ভোটের আগের রাজনৈতিক ইস্যু হতে পারে না। এবং আমি বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তেহার দেখছি, তুলনামূলকভাবে আমি তোমাকে বলি যে বিরোধীদের ইস্তেহারে তাও কিছু বলা আছে যে তারা একটা কলকারখানা গড়বার চেষ্টা করবে কি করবে না। আদারওয়াইজ ইস্তেহারগুলো একেবারে সার শূন্য। আমি তোমাকে বলি যে এই জিনিসটা যে ইলেকশন কমিশন হেড স্পিচ বা কমিউনাল কথাবার্তাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা আমরা 2024-এও দেখেছি। 2024-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী
এই যে এ গরু নিয়ে যাবে, হ্যাঁ, মঙ্গলসূত্র head চুরি speech করবে, তোমরাও কম এইগুলো দিচ্ছ না, এই এইগুলো তো বছরে এসো। প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভারতের থেকে শিখেছে প্রধানমন্ত্রী তো সে। তৃণমূল। প্রধানমন্ত্রী যদি হেড স্পিচ দেয় এবং তাতে ব্যবস্থা না নেয়, ইলেকশন কমিশনের নৈতিক কোনো অধিকার নেই অন্য কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীকে এখন ছাড় দেয়। আজকে না আমি ডেফার করছি, আজকে একজন হেড স্পিচ এবং ইনসাইটমেন্ট করেছে, কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে আজকে, অ্যারেস্ট হয়েছে এবং 3 দিন জেল কাস্টডি। যারা বাঙালি হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছে। শোনো, খুব পরিষ্কার কথা হচ্ছে, দেখুন একেবারে নিচের লেভেলের কর্মী টর্মীরা গিয়ে হুমকি টুমকি দিচ্ছেন না এমন নয়, তারা কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। সাধারণ মানুষ তারা এই রাজনৈতিক দলগুলোর লড়াইতে তাদের যে বক্তব্য সেইখানে উত্তেজিত হয়ে পড়ছেন ভোটের আগে পরে, কিন্তু রাজনীতির একেবারে ওপরের নেতারা যারা, তাদের কিচ্ছু হচ্ছে না। অর্থাৎ পরিষ্কারভাবে আমার বক্তব্য, রাজনীতিতে যারা প্রভাবশালী এখন যে দলে আছেন তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখেছে। প্রভাবশালী আর পকেট খালি, এক্ষেত্রেও প্রভাবশালীদের বিরুদ্ধে কিচ্ছু হচ্ছে না, পকেট খালিদের বিরুদ্ধে তবুবা হচ্ছে। হ্যাঁ যেটা নিয়ে আপনি দেখালেন, হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের গুন্ডাদের উদ্দেশ্যে বলেছেন, কারুর নাম করে বলেননি, তৃণমূল বলেননি, কোন নেতার কথা বলেন তৃণমূলের গুন্ডা। তো তৃণমূলের গুন্ডার বিরুদ্ধে তো ব্যবস্থা নেবেই, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বলা। আর তার বিরুদ্ধে যিনি তৃণমূলের সর্বোচ্চ নেতাদের একজন, তিনি যা বলছেন যে 4 তারিখ যে ভাষা বলছেন, এতে তো বাঙালি হিসেবে মাথা হেট হয়ে যাচ্ছে আমাদের। যারা যে রবীন্দ্রনাথের রাজ্য, যে রবীন্দ্রনাথের রাজ্য, যে 88টা ক্রিমিনাল মামলা দেখুন রবিবার থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হচ্ছে, যে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। অবশ্য স্টুডিওর তাপমাত্রা বেড়ে গেছে, আর বাইরের তাপমাত্রা ইলেকশন নিয়ে কিরম বাড়ছে আপনারা জানেন। এতক্ষণ দু একবার এলো শিল্পর ক্ষেত্রে আজকে মুখোমুখি। তার কারণ হচ্ছে এই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি এসেছিলেন। একেবারে পাশাপাশি রাখবো দেবেন্দ্র ফডনবিস কি বলেছেন আর তৃণমূল কি উত্তর দিয়েছে, দেখুন। 1400 इंडस्ट्रीज ये बंगाल से महाराष्ट्र में आई। আয়নায় যদি নিজেকে দেখতেন ফডনবিস ভালো হতো। बंगाल को वापस इंडस्ट्रियल पावर हाउस, बिजनेस पावर हाउस और कमर्शियल पावर हाउस बनाने का प्रयास हम लोग यहाँ पर करेंगे। বিরোধীরা দাবি করে রাজ্যে শিল্পের আকাল, তৃণমূল দাবি করে রাজ্যে শিল্পের জোয়ার। এবারের ভোটেও শিল্প বড় ইস্যু। आप देख रहे हो, आप कह रहे हो कि भैया हमारी तो फैक्ट्रियां, छोटी फैक्ट्रियां, मिडिल साइज फैक्ट्रियां ममता जी ने बंद कर दी। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসে শিল্পায়ন নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। 6,895 इतने उद्योग बंगाल को छोड़कर बाहर गए हैं। मुझे ये समझ में नहीं आता कि मैं इसकी खुशी जाहिर करूं या दुख, लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। कुछ दिन पूर्व 2 बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है, जिनका 50 साल से भी ज्यादा बंगाल में प्रेजेंस है और वो महाराष्ट्र में निवेश कर रहे हैं। ভারত সরকারের শিল্প এবং আভ্যন্তরীণ বাণিজ্যের রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ এখন ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রি, এবং তারা হেভি ইন্ডাস্ট্রিতে যে লগ্নি, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রথম 3-এ পশ্চিমবাংলা আছে। এটা যদি উনি জানেন যে ওদের দিল্লি রিপোর্ট দিচ্ছে, আমার রিপোর্ট না, পশ্চিমবঙ্গের রিপোর্ট না, দিল্লি যে রিপোর্ট দিচ্ছে তাতে পশ্চিমবঙ্গকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছে। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর থেকে বড় শিল্প কোথায় এসেছে, এই প্রশ্ন ঘিরে বারবার আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু রাজনীতি হলেও বড় শিল্প কোথায়, কর্মসংস্থান কোথায়, কেউ কি কোনো দিশা দেখাবে? সুমন ঘরাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কি হবে ভাই হিসেব নিয়ে, তোমার নয় কো লাভের খাতা। রাজনীতির লোকজনেরা অবশ্য এই সব মেনে চলেন না, তাই তারা সকাল বিকেল বলছেন 4 তারিখ সব হিসেব হবে। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলো যে কত তৎপর হয়ে উঠেছে এতক্ষণ আপনারা দেখলেন।
এখন এই যাবতীয় দড়ি টানাটানি আর SIR এ 90 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার পর হিসেব নিকেশটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সে তো বলবে সময়। তার আগে এ নিয়ে একটু রসিকতা করলাম বলে আবার কেস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ। SIR says কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।